Today's topic is fractures of the upper limb. Actually, upper limb sustain various types of fracture. আমরা যদি চিন্তা করি ক্লাভিকল থেকে শুরু করি, আমরা অ্যাক্টোমিও ক্লাভিকুলার ডিসলোকেশন হয়, ক্লাভিকল ফ্র্যাকচার হতে পারে। তারপরে স্কাপুলা যদি আমরা করি, স্কাপুলার ভিতরে ব্লেড অফ দা স্কাপুলার ফ্র্যাকচার, গ্লেনয়েড ফ্র্যাকচার, অ্যাক্টোমিয়াল ফ্র্যাকচার, কোরাকয়েড প্রসেস ফ্র্যাকচার। হিউমারাসে যদি আমরা চিন্তা করি, তো এখানেও আমরা প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার, হিউমারাল শ্যাফট ফ্র্যাকচার, supracondylar fracture, medial epicondylar fracture, lateral condyle fracture. রেডিয়াসে আমরা আসি, রেডিয়াসের ভিতরে রেডিয়াল হেড ফ্র্যাকচার, রেডিয়াল নেক ফ্র্যাকচার, এসএক্স লোপ্রেস্টি ফ্র্যাকচার ডিসলোকেশন, গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন, কলিস ফ্র্যাকচার, স্মিথ ফ্র্যাকচার, বার্টন ফ্র্যাকচার। আলনায় আছে অলিক্রোনাল ফ্র্যাকচার এন্ড মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। কার্পাস বনের ভিতরে মোস্ট কমন ফ্র্যাকচার আছে স্কাপয়েড ফ্র্যাকচার, পেরিলুনেট ফ্র্যাকচার ডিসলোকেশন। মেটাকার্পাল বনের ভিতরে যে ইম্পর্টেন্ট ফ্র্যাকচার গুলো আছে বেনেট ফ্র্যাকচার ডিসলোকেশন, রোনাল্ডো ফ্র্যাকচার এন্ড বক্সার ফ্র্যাকচার। নাও আমরা হিউমারাস ফ্র্যাকচারে প্রথমে আমরা ডিসকাস করি। তো প্রক্সিমাল হিউমারাস ফ্র্যাকচার, সার্জিক্যাল নেক ফ্র্যাকচার, গ্রেটার টিউবাসিটি ফ্র্যাকচার। এখানে তোমার সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হতে পারে, সার্জিক্যাল নেক এটা, আর এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক আমরা জানি। এখানে মোস্টলি কমন যে ফ্র্যাকচার হয় অ্যাভালশন ফ্র্যাকচার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গ্রেটার টিউবাসিটি। গ্রেটার টিউবাসিটি যে মাসেলের অ্যাটাচমেন্ট নেয়, এটা অ্যাভালশন ফ্র্যাকচার করে বোনসকে তুলে নিয়ে আসে, এই একটা ফ্র্যাকচার হয় এখানে। আর সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয়। আর একটা হচ্ছে শ্যাফটে ফ্র্যাকচার, হ্যাঁ, আর ডিস্টাল হিউমারাসে ফ্র্যাকচার। ডিস্টাল হিউমারাসে ফ্র্যাকচারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, বিশেষ করে চিলড্রেনের ক্ষেত্রে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। আর ইন্ট্রাকন্ডাইলার ফ্র্যাকচার যেটা টি আর ওয়াই ফ্র্যাকচার, এটা হয় অ্যাডাল্টের ক্ষেত্রে। আর ফ্র্যাকচার মিডিয়াল এবং ল্যাটারাল এপিকন্ডাইল। ফ্র্যাকচার সার্জিক্যাল নেক, দেখো এই যে ফ্র্যাকচারটা আমরা দেখছি, এটা হচ্ছে সার্জিক্যাল নেকের ভিতরে একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা ট্রিটমেন্ট হচ্ছে যদি ইম্প্যাক্টেড হয়, মানে ডিসপ্লেসড না, ফ্র্যাকচারটা ডিসপ্লেস যদি না হয়, তো এটা তুমি যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট করো, স্ট্র্যাপিং করে রাখলে বডির সাথে, আমরা পাশেই দেখতে পাচ্ছি স্ট্র্যাপিং করা, এটাও করা যায়। এটা করলে এটা ইউনিয়ন হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আমরা যখন আপার প্রক্সিমাল পার্টে যখন ফ্র্যাকচার হয় নন ডিসপ্লেস, তখন আমরা ইউজ স্ল্যাব দিয়ে রাখি, একটা ইউজ স্ল্যাব অথবা এরকম বডির সাথে স্ট্র্যাপিং করে রাখলে এটা এই ফ্র্যাকচারটা ইউনিয়ন হয়ে যাবে। আর ডিসপ্লেস যদি হয়, ফ্র্যাকচার যদি ডিসপ্লেসড হয়ে যায়, এটাকে আমরা মোরাললেস আনডিসপ্লেস বলতে পারি, এটার জন্য এরকম ট্রিটমেন্ট প্রযোজ্য। কিন্তু যখন ফ্র্যাকচারটা ডিসপ্লেসড হয়ে যাবে, তখন কি করতে হবে? অবশ্যই ফ্র্যাকচার শুড বি রিডিউসড। ফার্স্টে আমরা জানি যে ফ্র্যাকচারের প্রিন্সিপালি আছে ফ্র্যাকচারটাকে রিডাকশন করে নিতে হবে। রিডিউস করার পরে মাস্ট বি আন্ডার জিএ। রিডাকশন কিন্তু আমরা যেভাবে করি ক্রুড মেথডে, হ্যাঁ, ক্রুড মেথডে আমরা করি, এইভাবে করা যাবে না, করতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। পেশেন্টকে অবশ্যই পেন ফ্রি করে নিতে হবে। ডিসপ্লেস বলে রিডাকশন আন্ডার জিএ, দেন স্ট্র্যাপিং। তারপরে যদি তোমার ফ্র্যাকচারটা তুমি রিডাকশন করলা, কিন্তু রিডাকশন করার পরে যদি জায়গায় না থাকে, তখন কিন্তু তোমাকে সার্জিক্যালি ওটাকে ফিক্সেশন করতে হবে। এবং সার্জিক্যাল ফিক্সেশন করার বেশ কিছু প্রসিজিওর আছে। তার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একটা, এটা হচ্ছে
মাল্টিপল কেওয়ার ভেরিয়াস ডিরেকশনে দিছে। রিডাকশন করার পরে উপর দিয়ে নিচ দিয়ে এই সাইড দিয়ে এই যে কেওয়ার গুলা দেওয়া হয়েছে। কেওয়ার গুলা দিয়ে এটাকে ফিক্সেশন করা হয়েছে। এই একটা অপশন। আরেকটা অপশন আছে, এই যে দেখো ডিসপ্লেস ফ্র্যাকচার। এটা সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয়েছে। এই পাশে দেখো একটা প্লেট এবং স্ক্রু লাগাই দিছে। এই আরেকটা অপশন, সেকেন্ড অপশন গেল সার্জিক্যালের। আর আরেকটা অপশন দেখো, এখানে কিন্তু একদম নেল ঢুকাই দিছে মেডুলারি ক্যাভিটির ভিতর দিয়ে। ঠিক আছে? ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইলিং বলা হয় এই সিস্টেমটাকে। IMIN ইন্টারমেডুলারি ইন্টারলকিং নেল, এইটা। তাহলে ৩ টা অপশন আমরা সার্জিক্যালি পাইলাম। একটা কেওয়ার, আরেকটা ইন্টারলকিং ইন্টারমেডুলারি ইন্টারলকিং নেইল, আরেকটা হচ্ছে প্লেট এবং স্ক্রু। এটা আমাদের সার্জিক্যাল অপশন গেছে। আর আমরা যদি ডিসপ্লেস যদি না হয় তাহলে আমরা এরকম ভাবে ইয়ে করে দিতে পারি। আর ডিসপ্লেস হওয়ার পরে যদি আমরা রিডাকশন করে দেখি যে জায়গায় আছে, তাও আমি এই অপশনটা ব্যবহার করতে পারি। আর যদি জায়গায় না থাকে, এরকম থাকে, তাহলে অবশ্যই তোমাকে এই ফ্র্যাকচারকে কি করতে হবে? সার্জারি করে এই ফ্র্যাকচারকে তোমাকে রিডাকশনটা ঠিক রাখতে হবে। এখন আসো ফ্র্যাকচার, শ্যাফট ফ্র্যাকচার। শ্যাফট ফ্র্যাকচারে দেখো এইখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ভার্নারেবল যেটা, সেটা কি রেডিয়াল গ্রুপ দিয়ে যে নার্ভটা যায় সেটাকে কি বলা হয়? রেডিয়াল নার্ভ বলা হয়। তো রেডিয়াল নার্ভটা কিন্তু এখানে মানে ভালনারেবল। ফ্র্যাকচার যখন হয়ে যায়, রেডিয়াল নার্ভ ইনজুরি হওয়ার বিরাট একটা চান্স থাকে। আর রেডিয়াল নার্ভ ইনজুরি হলে কি হবে? রিস্ট ড্রপ হয়ে যাবে। রিস্ট ড্রপ যে কমপ্লিকেশনটা হয়। এইজন্য এই ফ্র্যাকচার যখন আমাদের কাছে আসে, ফ্র্যাকচার শ্যাফট অফ দ্য কি বলে হিউমারাস, তখন আমাদের যেটা আমরা করি সেটা হচ্ছে এই ফার্স্ট আমরা চেক করি যে তার রিস্ট সে তুলতে পারে কিনা, রিস্ট ড্রপ আছে কিনা। রিস্ট ড্রপ যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে মানে বুঝতে হবে যে রেডিয়াল নার্ভ ইনজুরি হয়ে গেছে। তো ট্রিটমেন্টের ভিতরে যদি স্ট্যাবল এবং ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়, কনজারভেটিভ যেমন এই এই যে ফ্র্যাকচারটা তোমরা দেখতেছো, হ্যাঁ, এটা এটা কিন্তু মানে ইচ্ছা করলে এটা কিন্তু অপারেশন ছাড়া প্লাস্টারের মাধ্যমে, ইউসিলার মাধ্যমে এই ফ্র্যাকচারকে কিন্তু ট্রিটমেন্ট করা যায়। হ্যাঁ, এই তার কারণ আমরা জানি যে ফ্র্যাকচার হিলিং এর জন্য যে ব্লাড সাপ্লাই দরকার, আমরা জানি হিউমারাসের চারিদিকে ব্লাড আছে, মানে মাসলের কভারিং। কিন্তু তুমি টিবিয়ার কথা যদি চিন্তা করো, দেখবা যে মাসল কভারিং কিন্তু খুব বেশি নাই টিবিয়া। এজন্য সুপারফিশিয়াল বোন, এটাই আবার ব্লাড সাপ্লাই কম। কিন্তু এইখানে অত্যন্ত ব্লাড সাপ্লাই বেশি থাকার কারণে এটা খুব দ্রুত হিলিং হয়ে যায়। তো এইরকম ফ্র্যাকচার যদি থাকে, তা আমরা কি করি? কনজারভেটিভ ট্রিটমেন্ট চেষ্টা করি। যদি আনস্টেবল অবলিক ফ্র্যাকচার হয়, কাছাকাছি আসতেছে না, মাসলের ইন্টারপোজিশন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করি সেই ক্ষেত্রে? ওয়ারিফ, ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন। আমরা জানি এটার অপশন ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেইল হতে পারে, প্লেট এবং স্ক্রু হতে পারে, ম্যালিয়েবল মেডুলারি নেইল অর এক্সটার্নাল ফিক্সেটর। অনেক সময় আমরা যদি ওপেন ফ্র্যাকচার থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফিক্সেটর ব্যবহার করে আমরা এটাকে কিন্তু ইয়ে করতে পারি, রিডাকশন আমরা ঠিক রাখতে পারি। ওই যে যেটা বলছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন রেডিয়াল নার্ভ ইনজুরি ম্যানিফেস্টেড বাই রিস্ট ড্রপ। হ্যাঁ, দেখো এরকম একটা যখন ফ্র্যাকচার আসবে, তো এটা কি হবে? রেডিয়াল আমার সাসপেক্ট করতে হবে যে রেডিয়াল নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে এবং রিস্ট ড্রপ হবে। ঠিক আছে? রিস্ট ড্রপ হবে। তো ওই যে অপশন গুলো দেখাইছিলাম, দেখো ফ্র্যাকচারে এই যে প্লেট স্ক্রু লাগাইছে, এটা ইন্টারমেডুলারি নেল দিছে। আর এই সাইডে দেখো একটা, এখানে কিন্তু ওই কয়েকটা ওয়্যারের মতন ঢুকানো ২-৩টা, ওইটা ম্যালিয়েবল ওয়্যার বলে। এটা তো ইন্টারমেডুলারি নেল, আর এটা হচ্ছে ইন্টারমেডুলারি ম্যালিয়েবল ওয়্যার। ওয়্যার দিয়ে এটাকে ফিক্সড করা যায়, ভিতরে ঢুকাই দেওয়া হয় ওয়্যার, ম্যালিয়েবল মেডুলারি নেল। এখন আসো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই এই ফ্র্যাকচারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকচার।
তোমাদের অ্যাডাল্টেরও তোমার এক্স-রে দিতে পারে। তারপরে চাইল্ডেরও এটা এক্স-রে তোমাকে শো করতে পারে। তো আমরা যখন এটা দেখতেছি দেখো পাশে, এটা কিন্তু অ্যাডাল্টের অ্যাডাল্টের হিউমারাস। ঠিক আছে? এটা অ্যাডাল্টের হিউমারাস আর ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার। ইন্ট্রাকন্ডাইলার বা সুপ্রাকন্ডাইলার যে ফ্র্যাকচারটা হইছে এটা অ্যাডাল্টের, এবং অ্যাডাল্টের যে প্যাটার্নে ফ্র্যাকচারটা হয় সেটা হচ্ছে টি অর ওয়াই শেপ। টি অথবা ওয়াই শেপের ফ্র্যাকচারটা অ্যাডাল্টে হয়। এবং এটা ইন্ট্রা-আর্টিকুলার ফ্র্যাকচার হয় এবং এফেক্টিং দ্য জয়েন্ট সারফেস। দেখো এটা কি ওয়াই শেপ। হুম? অ্যাডাল্টের ফ্র্যাকচার আমি দেখাচ্ছি। আমি চাইল্ডও দেখাবো তোমাদের সুপ্রাকন্ডাইলারটা এর পাশাপাশি। দুইটাই তোমাকে জানতে হবে। এটা হচ্ছে অ্যাডাল্টের, হ্যাঁ? এই দেখো এটা ওয়াই শেপের একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে। সুপ্রাকন্ডাইলার ইন্ট্রাকন্ডাইলার রিজনে, হ্যাঁ? এটা ওয়াই। আর এটা দেখো টি শেপ, টি, তাই না? টি শেপ একটা ফ্র্যাকচার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি করি? অলওয়েজ অপারেটিভ ট্রিটমেন্ট কিন্তু। তার কারণ হচ্ছে যখনই আমরা আমাদের জয়েন্ট ইনভলভ করবে, জয়েন্ট মাস্ট বি ইনকনগ্রুয়েন্ট। জয়েন্টটাকে তুমি যদি অ্যাকুরেট রিডাকশন না করো, তাহলে পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে। এই জন্য জয়েন্ট যখন ইনভলভ করবে, তখনই তোমার অপারেশন লাগবে। যেমন এই যে দেখো এটা জয়েন্ট ইনভলভ করছে, কিন্তু এ কিন্তু আর মানে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট করে নাই। বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা বলতেছি, দেখো তারা কি করছে, ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন টু রেস্টোর দ্য স্মুথ আর্টিকুলার সার্ফেস। আমি যে কথাটা বললাম, আর্টিকুলার ইনকনগ্রুয়েন্সি, এটাকে অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে জয়েন্ট যখন ইনভলভ করবে। আর্টিকুলার ইনকনগ্রুয়েন্সি দেখো কিভাবে ফিক্স করছে। এইখানে দেখো এটা এই স্ক্রু এদিক থেকে ঢুকাইছে, এখানে প্লেট লাগাইছে, এই পাশে আরেকটা প্লেট লাগাইছে, দুইটা প্লেট আবার নিচে দিয়ে স্ক্রু দিয়ে দেখো আর্টিকুলার সারফেসটা কিরকম একদম মিলাই দিচ্ছে আর্টিকুলার সারফেস। ঠিক আছে? এই গেল অ্যাডাল্টের সুপ্রাকন্ডাইলার ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার। হ্যাঁ, এখন আসো আমি চিলড্রেনের ইয়েটা আমি একটু ডিসকাস করব। চিলড্রেন, দেখো চিলড্রেনের সুপ্রাকন্ডাইলার যে ফ্র্যাকচার, এর যে ভ্যারাইটি, দেখো দুইটা মেন ভ্যারাইটি হয় চিলড্রেনের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। একটা হচ্ছে এক্সটেনশন টাইপের, আর একটা হচ্ছে ফ্লেকশন টাইপ। দেখো এটা কিন্তু ডিস্টাল ফ্র্যাগমেন্ট যেটা, এটা এক্সটেনশন হয়ে আছে, আর এটা কিন্তু ডিস্টাল ফ্র্যাগমেন্টটা ফ্লেকশন হয়ে আছে। তো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে দুইটা টাইপ আছে বাচ্চাদের, একটা হচ্ছে ফ্লেকশন টাইপ, একটা হচ্ছে এক্সটেনশন টাইপ। তবে মোস্টলি হচ্ছে 95% হচ্ছে এক্সটেনশন টাইপ, আর 5% হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যেটা, সেটা হচ্ছে ফ্লেকশন টাইপ। আচ্ছা, এটা তো এক্সটেনশন টাইপ ফ্র্যাকচার। এক্সটেনশন টাইপ ফ্র্যাকচারের ভিতরে কতগুলা কমপ্লিকেশন হয়, হ্যাঁ? কতগুলো কমপ্লিকেশনের ভিতরে মোস্টলি ইম্পর্টেন্ট যেটা, এখানে তোমার রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, নিউরোপ্যাক্সিয়া হতে পারে। হুম? নিউরোপ্যাক্সিয়া হতে পারে। আচ্ছা, এটা একটু কিভাবে হয় এটা? এক্সটেনশন টাইপের যে ফ্র্যাকচার যেটা, এটা কিন্তু হচ্ছে the most common 95% occurs due to falling onto outstretched hand. outstretched hand এ যখন মানে বিশেষ করে বাচ্চারা যখন গাছে ওঠে, গাছ থেকে যখন পড়ে যায়, তো কি করে সে মানে ইয়ে করার জন্য হাতটাকে এক্সটেন্ড করে রাখে এবং ছড়ায় রাখে ওই প্রিভেন্ট করার জন্য ফলটাকে। তো এই ক্ষেত্রে কি হয়, এক্সটেনশন টাইপের ফ্র্যাকচার হচ্ছে। আর ফ্লেকশন টাইপের ফ্র্যাকচার কখন হয়? ফ্লেকশন টাইপের ফ্র্যাকচার হয়, যদিও এটা রেয়ার, অকার্স ডিউ টু ফলিং ডাইরেক্টলি অন এ ফ্লেক্সড এলবো। এলবোটা ফ্লেক্স করা আছে, এর উপরে যদি ডাইরেক্ট পড়ে যায়, তখন তোমার কি হবে, ফ্লেকশন টাইপের ফ্র্যাকচার হবে। ফ্লেক্সড এলবোর পরে ডাইরেক্টলি যদি সে পড়ে।
আর এই ফ্র্যাকচারটা দেখো ফ্লেকশন টাইপের ফ্র্যাকচার যেটা ডিস্টাল ফ্র্যাগমেন্ট অ্যান্টেরিয়রলি চলে আসছে তাই না, আর এক্সটেনশন টাইপেরটা চলে গেছিল পোস্টেরিয়রলি, অ্যান্টেরিয়রলি চলে আসছে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা। আর এখানে কি হয়, ফ্র্যাকচার মে বি অ্যাকম্পানিড উইথ আলনার নার্ভ নিউরোপ্র্যাক্সিয়া। এখানে কিন্তু আলনার নার্ভটা ইনজুরি বেশি হয়। তার কারণ কি, আলনার নার্ভটা কোন দিকে চলে যাচ্ছে, আলনার নার্ভ তোমার যাচ্ছে মিডিয়াল যে মানে কন্ডাইলার যে গ্রোভ আছে ওই গ্রোভ দিয়ে যাচ্ছে। যখন এটা সামনের দিকে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা যখন অ্যান্টেরিয়রলি ডিসপ্লেসড হয়ে যাচ্ছে তো আলনার নার্ভের উপরে প্রেসার পড়তেছে, ইনজুরি হচ্ছে। তো এই ফ্লেকশন টাইপে মোস্টলি ইম্পর্টেন্ট যে এটা ইনজুরিটা হয় আলনার নার্ভ ইনজুরি। আলনার নার্ভ উইল লিড টু লস অফ সেন্সেশন অ্যালং দ্য লিটল ফিঙ্গার। আলনার নার্ভ ইনজুরি হলে কিভাবে বুঝবা, লিটল ফিঙ্গারে সেন্সেশন কমে যাবে। আরেকটা কি হবে, patient may also have weakness on the intrinsic hand muscle and clawing develop করবে, intrinsic muscle weak হয়ে গেলে clawing develop করবে পেশেন্টের। আর এক্সটেনশন টাইপ ফ্র্যাকচারে যেটা বলছিলাম রেডিয়াল নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, রেডিয়াল বা মিডিয়ান নার্ভ বা অ্যান্টেরিয়র সিনথেসিস নার্ভ নিউরোপ্যাক্সিয়া মোস্ট কমন। আচ্ছা, যখন এক্সটেনশন টাইপে তোমার যে নার্ভ ইনজুরি উইকনেস যেটা হয়, ফিঙ্গার এক্সটেনশন করতে পারে না সে, রেডিয়াল নার্ভ যদি ইনজুরি হয়। আর মিডিয়ান নার্ভ যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রে কি করে, ওকে সাইন সে পেশেন্টটা পারবে না। বা পেশেন্টকে যদি তুমি হাত মুট করতে বলো, পেশেন্টকে বাচ্চাকে যদি বলো যে হাত মুট করো, সে ইন্ডেক্স ফিঙ্গারটা পয়েন্টিং ইন্ডেক্স, সে এটা করতে পারবে না। তার মানে ওকে সাইন সে পারবে না, ইন্ডেক্স ফিঙ্গারকে ফ্লেকশন করতে পারবে না। যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয়, অ্যান্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ, ওকে সাইন সে পারবে না। অ্যান্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ ইনজুরি হচ্ছে এবং ওকে সাইন সে পারতেছে না। এখন আসো আমরা ট্রিটমেন্ট কিভাবে করব বাচ্চাদের। হ্যাঁ, তাহলে আচ্ছা, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের তাহলে কমপ্লিকেশনের ভিতরে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের কি কি কমপ্লিকেশন হতে পারে, তো মোস্ট ইম্পর্টেন্ট যে কমপ্লিকেশন তোমার নিউরোভাস্কুলার ইনজুরি ফার্স্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ভাস্কুলার ইনজুরির ভিতরে কি হয়, আমরা জানি যে হিউমারাসের সামনে দিয়ে কি যায়, ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। এই জন্য যখন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার আসে বাচ্চারা নিয়ে, তখন আমরা কি করি, আমরা পালসটা অবশ্যই আমাকে চেক করে দেখতে হবে যে পালস তার আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যদি পালস না থাকে তাহলে বুঝবো যে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়েছে অথবা স্পাজম হয়ে ব্লক হয়ে আছে। এই একটা গেল। আর একটা হচ্ছে নার্ভ ইনজুরি। নার্ভ ইনজুরির ভিতরে আমরা ফ্লেকশন টাইপে কি নার্ভ ইনজুরি আমরা বেশি পাবো, আলনার নার্ভ ইনজুরিটা পাবো। আর এক্সটেনশন টাইপে কোনটা আমরা ইনজুরি বেশি পাবো, অ্যান্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ। তখন কি করতে, আর আলনার নার্ভ ইনজুরি হলে কোলাইং হবে আর সেন্সেশন অফ দা লিটল ফিঙ্গারে কম পাবে। আর যখন এক্সটেনশন টাইপ হবে তো অ্যান্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ বা মিডিয়ান নার্ভের যে ইনজুরি হয়, তো সে পয়েন্টিং ইন্ডেক্স মানে সাইন তার হবে, বা ওকে সাইন সে করতে পারবে না। হাত মুট করতে বললে ইন্ডেক্স ফিঙ্গারকে সে এরকম ভাবে পয়েন্টিং ইন্ডেক্স করে রাখবে, সেই ওকে সাইন করতে পারবে না। তাহলে আমি বুঝবো কি আমার মিডিয়ান নার্ভ ইনজুরি। আর আরেকটা হচ্ছে যেটা কমপ্লিকেশন হয়, ম্যাল ইউনিয়ন হয় এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে। এই যে দেখো দুইটা কমপ্লিকেশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি আর এটা হচ্ছে কিউবিটাস ভালগাস ডিফর্মিটি। মোস্ট কমন দুইটা ডিফর্মিটি যেটা হয়, কিউবিটাস ভ্যারাস এবং কিউবিটাস ভালগাস ডিফর্মিটি হয়। আরেকটা যে জয়েন্ট স্টিমটেস হতে পারে, হ্যাঁ, জয়েন্ট স্টিমটেস একটা মোস্ট কমন, আর মায়োসাইটিস অসিফিকেন্স। দিস আর দ্য কমপ্লিকেশন অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এখন আসো ট্রিটমেন্ট আমরা কি করি। দেখো, ট্রিটমেন্টের অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশনের ভিতরে একটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসে যদি
ডিসপ্লেস বেশি না হয়, আমরা ক্লোজ রিডাকশন এন্ড লং আর্ম ব্যাক স্ল্যাপ ফর 3 উইকস 3 সপ্তাহ আমরা প্লাস্টার দিয়ে আমরা ইয়ে করি। আর যদি ডিসপ্লেসড হয় তখন আমরা কি করি, রিডাকশন করি আন্ডার জিএ করে কি করি, ওইটা যদি জায়গায় থাকে তাহলে আমরা ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। আর যদি জায়গায় না থাকে রিডাকশনটা, তখন আমরা এরকম ভাবে দুইটা কেওয়ার দেই পার কিউটেনিয়াস, স্কিনের ভিতর দিয়ে দুইটা কেওয়ার আমরা এইভাবে দুই দিক থেকে ঢুকাই দেই। এই যে তুমি এক্সরে যে ইয়েটা দেখতেছো, ঠিক এইভাবে আমরা একটা ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে পার কিউটেনিয়াস কেওয়ার, কোনো কাটাকাটি না, রিডাকশন করে কেওয়ার দিয়ে ঢুকাই দিই। এটা 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যদি আমার মানে ক্লোজ রিডাকশন যদি আমি না করতে পারি, দেখা গেল যে আমি রিডাকশন হচ্ছে না, বোনসটা একটার সাথে আরেকটা এমন ভাবে তোমার ইয়ে হয়ে আছে যে ওটা রিডাকশন করার কোনো স্কোপ হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, ওপেন রিডাকশন করতে হবে। তখন আমাকে এটা অপারেশন করতে হবে, করে তারপর রিডাকশন করে কেওয়ার দিতে হবে। এই 4টা অপশন আমাদের আছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার বাচ্চাদের। আর অ্যাডাল্টের ক্ষেত্রে তো তোমরা দেখছো অ্যাডাল্টের ক্ষেত্রে কি করা হয়। এই যে এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা, এই মানে অ্যারাউন্ড দ্য এলবো হিউমারাস ফ্র্যাকচারের ভিতরে যেটা ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য চিলড্রেন। কারণ হচ্ছে এইখানে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারে দেখো এই যে সেগমেন্টটা, এটা দেখো ল্যাটারাল কন্ডাইল, এই যে রেডিয়াস তো বাইরের সাইডে, আলনা তো ভিতরের সাইডে, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। দেখো এখানে কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে। এখন এই ফ্র্যাগমেন্টটা দেখা যাচ্ছে কিন্তু অনেক ছোট, এটা একটা বাচ্চা, ফ্র্যাগমেন্টটা দেখা যাচ্ছে কিন্তু অনেক ছোট এক্সরেতে, কিন্তু তুমি যখন অপারেশন করতে যাবা বিশাল বড় এরকম একটা ফ্র্যাগমেন্ট। তার কারণ এটা মোস্টলি কি কার্টিলেজেনাস। কার্টিলেজ কি এক্সরেতে আসে? এক্সরেতে কার্টিলেজ আসবে না। এই যে দেখো এতটুকু হয়তো দেখা যাচ্ছে, আর পুরাটা এই যে এই যে ফিগারটা দেখো, দেখো এই যে জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে ছোট্ট, এটা দেখা যাচ্ছে বোনস অসিফিকেশন হয়ে গেছে, আর বাকিটা পুরা কার্টিলেজ। যখন এটাকে খোলা হয় তখন পুরা জয়েন্টকে ইনভলভ করে বিশাল বড় একটা সেগমেন্ট দেখা যায় যে পড়ে আছে। অথচ এক্সরেতে তুমি দেখবা যে ছোট্ট একটা জিনিস। এটা একটা ধোকা দিচ্ছে, ডিসেপটিভ একটা জিনিস, একটা জিনিস। আর 2 নম্বর জিনিস, এটা কিন্তু ইন্ট্রাআর্টিকুলার, দেখো জয়েন্টকে ইনভলভ করে গেছে, পুরাটা নিয়ে নিছে জয়েন্ট। এইখান থেকে চলে আসছে এই যে ফ্র্যাকচারটা, এই যে ফ্র্যাকচারটা হইছে এইখান থেকে চলে গেছে, দেখো অনেক বড় অংশ, অর্ধেকেরও বেশি অংশ নিয়ে চলে আসছে এইদিকে। ঠিক আছে, এই একটা। তো এই ২টা কারণে এই ফ্র্যাকচারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাকে একটা ডিসেপটিভ একটা সিচুয়েশনে ফেলে দিবে। তুমি মনে করবে যে ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট, কিভাবে ফ্র্যাকচারও হয় নাই, এটা ইপিফাইসিস। আরেকটা হচ্ছে যেটা জয়েন্ট ইনভলভমেন্ট করে। তো এই জন্য এই ২টা কারণে এই ফ্র্যাকচারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর অনেক সময় বাচ্চা আসার পরে এই এত ন্যারো গ্যাপ থাকে, খুব অল্প গ্যাপ থাকে, অনেক সময় বোঝা যায় না যে ফ্র্যাকচার আছে কিনা। এই জন্য আমরা কি করি, অনেক সময় ভালো হাতেরও এক্সরে করি একসাথে। যদি আমরা বুঝতে না পারি ২টা হাত একসাথে এক্সরে করে দেই। তাহলে ২টা হাত যখন আমরা কম্পেয়ার করব, তখন কিন্তু এটা আমাদের চোখে ধরা পড়বে যে না এখানে ফ্র্যাকচার আছে। আর তুমি তো ক্লিনিক্যালি দেখবা, তুমি পালপেট করে দেখবা, হ্যাঁ, যে এখানে টেন্ডারনেস আছে কিনা বা ডিসপ্লেস হচ্ছে কিনা, ওগুলো দেখলে তখন বোঝা যাবে। হ্যাঁ, তো তো এটার অলওয়েজ কি হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে মোস্ট অফ দ্য কেসে এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট খুবই কম, অলওয়েজ তোমার অপারেটিভ ট্রিটমেন্ট। ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার যদি বাচ্চাদের হয়, অলওয়েজ অপারেটিভ ট্রিটমেন্ট। দেখো অপারেশন, এই দেখো কেওয়ার দিয়ে ২টা কেওয়ার দিয়ে দিছে, ২টা কেওয়ার দিয়ে ফিক্সড করে দিছে, অলওয়েজ অপারেটিভ। আচ্ছা, আর এই রিজনে আরো কিছু ফ্র্যাকচার হইতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আগেই ইয়ে করছি যে একটা হচ্ছে তোমার ফ্র্যাকচার রেডিয়াস, যখন যাব তখন আমরা ইয়ে করব। আবার তোমার এইখানে
এই মিডিয়াল ইপিকন্ডাইলও ফ্র্যাকচার হতে পারে। মিডিয়াল ইপিকন্ডাইল ফ্র্যাকচার যদি খুব বেশি ডিসপ্লেস না হয় তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট প্লাস্টার দিয়ে, আর যদি বেশি ডিসপ্লেসড হয়ে যায় তো আমরা সুচারিং করে ওই বোনসটা মানে আলাদা সেগমেন্ট যেটা হইছে ওইটাকে আমরা বোনসের সাথে লাগাই দিই। এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট ফ্র্যাকচার পড়ব। একটা হচ্ছে মন্টিজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন আর একটা হচ্ছে গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। তো এই দুইটা আমি এই ফ্র্যাকচারটা পাশাপাশি আমি পড়াবো। মন্টিজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন, গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। এটা দেখো আমি পাশাপাশি রাখলাম দুইটা ফ্র্যাকচার, এদের অত্যন্ত ইম্পর্টেন্ট দুইটা ফ্র্যাকচার আপার লিম্বে। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যেমন ইম্পর্টেন্ট, এই মন্টিজিয়া এন্ড গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। এই দুইটা অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, মেন ভুল যেটা করো সেটা হচ্ছে শুধু ফ্র্যাকচারের কথা বলে, মন্টিজিয়া ফ্র্যাকচার, আর বাকিটা বলে না। ডিসলোকেশন যে আছে শুধু ফ্র্যাকচার এখানে হয় না, সাথে সাথে ডিসলোকেশন হয়। পরীক্ষার সময় জিজ্ঞেস করলে শুধু মন্টিজিয়া ফ্র্যাকচার বলে, তো এটা হবে না। ফ্র্যাকচার ডিসলোকেশন থাকবে সাথে। আর একটা হচ্ছে গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। তো দুইটা জিনিস আমরা পাশাপাশি রাখতেছি। মন্টিজিয়া ফ্র্যাকচার হচ্ছে পার্টে, প্রক্সিমাল পার্ট অফ দ্য ফোরাম, আর গ্যালিয়াজি ফ্র্যাকচার হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য ফোরাম। মন্টিজিয়া ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য প্রক্সিমাল অন থার্ড অফ দ্য আলনা, প্রক্সিমাল অন থার্ড অফ দ্য আলনা। আর সাথে সাথে কি হচ্ছে ডিসলোকেশন অফ দ্য প্রক্সিমাল রেডিয়াল হেড। আর গ্যালিয়াজি ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য ডিস্টাল ওয়ান থার্ড অফ দ্য রেডিয়াস, ডিসলোকেশন অফ দ্য ডিস্টাল রেডিয়ালনার জয়েন্ট। এই দুইটা জিনিস ক্লিয়ার হতে হবে ফার্স্ট। ফ্র্যাকচার হচ্ছে মন্টিজিয়াটা হচ্ছে প্রক্সিমাল ওয়ান থার্ড অফ দ্য আলনা, আর গ্যালিয়াজিটা হচ্ছে ডিস্টাল ওয়ান থার্ড অফ দ্য রেডিয়াস। আর এইখানে ডিসলোকেশন হচ্ছে ডিস্টাল রেডিয়ালনার জয়েন্ট, আর এইখানে ডিসলোকেশন হচ্ছে মন্টিজিয়াতে রেডিয়াল হেড। এই দুইটা আমাকে মাথায় রাখতে হবে, ক্লিয়ার হবে। দুইটা আউটস্ট্রেস হ্যান্ড, ফল অন আউটস্ট্রেস হ্যান্ড, হাইপারপ্রোনেশন, হাইপারপ্রোনেশন। আর এইখানে যে নার্ভ ইনজুরিটা হচ্ছে মন্টিজিয়া ফ্র্যাকচারে, মন্টিজিয়া ফ্র্যাকচারে হচ্ছে তোমার নার্ভ ইনজুরি হচ্ছে পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ, পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। এটা হচ্ছে রেডিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। আর আর এই যেটা গ্যালিয়াজিতে যেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ, এটা হচ্ছে মিডিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। এখন আসো ট্রিটমেন্ট অপশন হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে অলওয়েজ কোলোজ রিডাকশন, কোলোজ রিডাকশন করলে ওটা ঠিক হয়ে যাবে। আর গ্যালিয়াজিতেও অলওয়েজ ক্লোজ রিডাকশন ইন চিলড্রেন। অ্যাডাল্টের ক্ষেত্রে অলওয়েজ ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন। তাহলে এই দুই যে ফ্র্যাকচার যেটা, এটা হচ্ছে একটা হচ্ছে মন্টিজিয়া ফ্র্যাকচার, একটা গ্যালিয়াজি ফ্র্যাকচার। মন্টিজিয়াটা হচ্ছে প্রক্সিমাল পার্টে, গ্যালিয়াজিয়াটা হচ্ছে ডিস্টাল পার্টে। প্রক্সিমাল পার্টে হচ্ছে এটার আলনা ফ্র্যাকচার, আর ডিস্টাল পার্টে রেডিয়াস ফ্র্যাকচার। ডিস্টাল রেডিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে, আর এই জায়গায় হেড, রেডিয়াল হেড ডিসলোকেট করে যাচ্ছে। হ্যাঁ, আর এই দুইটারই মেকানিজমই একই। এরপরে তোমার একটা নার্ভ ইনজুরি হচ্ছে কি পোস্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ বা রেডিয়াল নার্ভ, আর একটা হচ্ছে মিডিয়াল নার্ভ, অ্যান্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ। আর চিলড্রেনের ক্ষেত্রে এই ফ্র্যাকচারটা অলওয়েজ ক্লোজ রিডাকশন, অ্যাডাল্টের ক্ষেত্রে ওপেন রিডাকশন। এখন আসো আমরা এখন একটু দেখি ফ্র্যাকচার গুলা।
দেখো এটা হচ্ছে মন্টিজিয়া ফ্র্যাকচার, দিজন আলনা প্রক্সিমাল 1/3 অফ দ্য আলনা ফ্র্যাকচার, আর ডিসলোকেশন হয়ে গেছে রেডিয়াল হেড। দিস ইজ দ্য মন্টিজিয়া ফ্র্যাকচার। দেখো এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ, রেডিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, আলনা জাস্ট 1/3 দিয়ে ঘেসে যাচ্ছে, তো এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে মন্টিজিয়া ফ্র্যাকচারে। ঠিক আছে, রেডিয়াল হেডের কাজ দিয়ে এটা হয়ে আসে। আর এদিকে সাবলাক্সেশন হচ্ছে রেডিয়াল হেড, ডিসলোকেশন হচ্ছে মন্টিজিয়া। আর এটা হচ্ছে গ্যালিয়াজি ফ্র্যাকচার, এই যে দেখো ডিসলোকেশন হয়ে গেছে ডিস্টাল রেডিয়ালনার জয়েন্ট আর ডিস্টাল গ্যালিয়াজি ফ্র্যাকচার, ভেরি ইম্পর্টেন্ট টু ফ্র্যাকচার। ঠিক আছে, খুব অল্প কথায় বলা হলো, ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে। আচ্ছা এখন আসো আমি ট্রিটমেন্ট অপশনে যাচ্ছি এই দুইটা ফ্র্যাকচারের। দেখো মন্টিজিয়া ফ্র্যাকচার, এটা ট্রিটমেন্ট আমরা কি করতেছি, এগুলো আবার অনেক ভ্যারাইটি আছে। মন্টিজিয়া ফ্র্যাকচার এক্সটেনশন, ল্যাটারাল, জিজ্ঞেস করবে না কোন ভ্যারাইটি, কিন্তু ডায়াগনোসিসটা অবশ্যই পারতে হবে। ট্রিটমেন্ট অলওয়েজ ওয়ারিফ অফ দ্য আলনা। এই যে দেখো আলনা যে ফ্র্যাকচার হয়েছে, এখানে প্লেট লাগাই দিছে, প্লেট স্ক্রু লাগাইছে, এই যে মন্টেজিয়া ফ্র্যাকচার, মন্টেজিয়া এখানে প্লেট স্ক্রু লাগাই দিছে, রেডিয়াল হেডটাও ডিসলোকেশন ও কারেকশন হয়ে গেছে। তাহলে অলওয়েজ ওপেন ডিডাকশন অ্যাডাল্টের ক্ষেত্রে। আচ্ছা গ্যালিয়াজি ফ্র্যাকচারে কি করবে, গ্যালিয়াজি ফ্র্যাকচার, দিস ওয়ান ইজ দ্য গ্যালিয়াজি ফ্র্যাকচার, যে ডিস্টাল রেডিয়ালনার জয়েন্ট আর এদিকে ফ্র্যাকচার ডিস্টাল থার্ড অফ দ্য রেডিয়াস। এটা যখন প্লেট স্ক্রু দিয়ে রিডাকশন করে দিয়েছে, এই যে দেখো জয়েন্টটা রিডাকশন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট অ্যাডাল্ট অলওয়েজ ওপেন রিডাকশন। আচ্ছা এখন আসি ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, এটাও আরেকটা ইম্পর্টেন্ট একটা তোমাদের টপিকস, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার। হিউমারাস আছে সুপ্রাকন্ডাইলার, রেডিয়াস আলনার ভিতরে মন্টিজিয়া এবং গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। আর ডিস্টাল রেডিয়াসের ভিতরে একটা ইম্পর্টেন্ট যে ফ্র্যাকচার গুলা হয়, সেই ফ্র্যাকচার বিশেষ করে একটা হচ্ছে তোমার কলিস ফ্র্যাকচার, স্মিথ ফ্র্যাকচার, বোলার বাটন আর ডরসাল বাটন। এই চারটা ফ্র্যাকচার আছে ডিস্টাল রেডিয়াসে হয়। তো এটা তোমাকে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কলিস ফ্র্যাকচার, ফার্স্ট আসো কলিস ফ্র্যাকচার, খুব ইম্পর্টেন্ট। ফ্র্যাকচার ডিস্টাল 1 ইঞ্চি অফ দ্য রেডিয়াস উইথ অর উইদাউট এভালশন অফ দ্য আলনার স্টেরয়েড প্রসেস। আলনার স্টেরয়েড প্রসেসটাও ফ্র্যাকচার হতে পারে অথবা নাও হতে পারে। ঠিক আছে, এই যে ফ্র্যাকচার distal 1 inch of the radius with or without avulsion of the ulnar stelloid process, common in old age due to osteoporosis. যখন কারো কলিস ফ্র্যাকচার হয় তখন আমরা সাসপেক্ট করি ইট ইজ ডিউ টু অস্টিওপোরোসিস, এবং কলিস ফ্র্যাকচার ইউজুয়ালি ওল্ড এজে হয়, অ্যাডাল্টে হয় না এটা। তো কলিস ফ্র্যাকচারের ক্লিনিক্যাল যে ইয়েটা হয়, যে ফ্র্যাগমেন্ট থাকে, এটা অনেক সময় কোশ্চেন করা হয় যে ডিস্টাল যে ফ্র্যাগমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয় কলিস ফ্র্যাকচারে, ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড ল্যাটারালি, ডিসপ্লেসমেন্ট এন্ড টিল্ট, পিছনের দিকে চলে যায়, সামনের দিকে যায় এন্ড ল্যাটারালি টিল্ট করে, তিনটা
backwards, upwards, and laterally. এটা ক্লিনিক্যালি তুমি বুঝবা কিভাবে? পেইন, টেন্ডারনেস এবং ডিনার ফর ডিফর্মিটি। দেখো যখন পিছনের দিকে চলে যায়, এর শেপটা দেখো ঠিক ডিনার ফর ডিফর্মিটি হয়ে যায় হাতটা। চামচ, ডিনার করার যে চামচ, সাহেবরা যেভাবে ডিনার করে চামচ দিয়ে, ওইরকম একটা ডিফর্মিটি এখানে ডেভেলপ করে। ডিনার ফর ডিফর্মিটি বলা হয় পলিস ফ্র্যাকচার। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে পোস্টেরিয়রলি, তারপরে ল্যাটারালি এবং আপওয়ার্ডস ডিসপ্লেসমেন্ট হচ্ছে কলিস ফ্র্যাকচারে। ডিনার ফর ডিফর্মিটি। This fracture is sometimes referred to as a dinner for deformity due to the shape of the fracture forearm. ফোরামের ফ্র্যাকচারের ইয়ের কারণে এটা ডিনার ফর ডিফর্মিটি নাম হয়। কলিস ফ্র্যাকচার কিভাবে হয় দেখো। কলিস ফ্র্যাকচার typically occurs in patient more than 50 years old attempting to break a fall with the outstretched hand. ঠিক এরকম ভাবে যখন সে ফল প্রিভেন্ট করতে যায় তখন তার মানে কলিস ফ্র্যাকচার হয়ে যায়। কলিস ফ্র্যাকচার। আচ্ছা, কলিস ফ্র্যাকচারের সাথে সাথে আরেকটা ফ্র্যাকচার তোমাকে জানতে হবে, এই স্মিথ ফ্র্যাকচার। এটা একই ক্যাটাগরি। এটা এক্সট্রা আর্টিকুলার না কলিস ফ্র্যাকচার বা স্মিথ ফ্র্যাকচার। স্মিথ ফ্র্যাকচার ইজ অ্যান এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার দ্যাট ইজ palmarly displaced and can be thought of as a reverse কলিস ফ্র্যাকচার। দেখো এটা হচ্ছে কলিস ফ্র্যাকচার, ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। আর এটা কোন দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে? পামার, অ্যান্টেরিয়রলি ডিসপ্লেস হয়ে গেছে। এজন্য এটাকে রিভার্স কলিস ফ্র্যাকচার বলা হয় এবং এটা হচ্ছে তোমার স্মিথ ফ্র্যাকচার বলা হয়। এটা রিভার্স কলিস ফ্র্যাকচার বলা হয় এটা। এবং ফলেরও ইয়ে হচ্ছে যখন ফ্লেক্স এলবোতে যে ফল করবে তখন তার এই ফ্র্যাকচারটা হতে পারে। দেখো এই যে স্মিথ ফ্র্যাকচারের মানে ইয়েটা ফলটা কলিস ফ্র্যাকচারে যেমন আউট স্ট্রেস হ্যান্ডে ফল ছিল, স্মিথ ফ্র্যাকচারে কিন্তু তা না। ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট টিপিক্যালি occurs ডিউ টু ফল অন দ্য ফ্লেক্সড রিস্ট। রিস্ট ফ্লেক্স থাকবে। ঠিক সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে যে ফ্লেকশন টাইপের যে ইয়ে ছিল না, এলবো ফ্লেক্স অবস্থায় যদি ডাইরেক্ট পড়ে যায় তো সেই ক্ষেত্রে ফ্লেকশন টাইপের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়েছিল, আমরা ইতিপূর্বে আমরা জানছি। আর এই ক্ষেত্রেও ঠিক দেখো ফল হয়েছে, রিস্টটা ফ্লেক্সড অবস্থায় ফল করছে, এই জন্য ফ্র্যাগমেন্ট অ্যান্টেরিয়রলি ডিসপ্লেসড হয়ে গেছে এবং এটাকে রিভার্স কলিস ফ্র্যাকচার বলা হচ্ছে বা স্মিথ ফ্র্যাকচার বলা হচ্ছে। এখন আমরা ট্রিটমেন্টের অপশনে আছি, কি কি ট্রিটমেন্ট আমরা দিব। মানে মোস্ট অফ দ্য কেস কলিস ফ্র্যাকচার বা স্মিথ ফ্র্যাকচার যখনই হোক না কেন, মোস্ট অফ দ্য কেসে আমরা কি করি? মোস্ট অফ দ্য কেসে তোমার প্লাস্টার ফিক্সেশন, ক্লোজ রিডাকশন এন্ড প্লাস্টার, কলিস প্লাস্টার আমরা করি, এটা কলিস প্লাস্টার বলে। কলিস ইয়ে প্লাস্টার করি। আর কোন কোন ক্ষেত্রে আমরা অপারেশন করি, সে অপারেশনের যে ইয়েগুলো আমি পরে আসতেছি। কলিস ফ্র্যাকচারের মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কি? মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ম্যানইউনিয়ন এবং রাপচার অফ দ্য এক্সটেনসর পলিসিস লঙ্গাস টেন্ডন এন্ড সুডেক্স আর্থ্রোপ্যাথি। এই ইয়েগুলা তোমরা একটু ডিটেলস তোমাদেরকে জানতে হবে। সুডেক্স আর্থ্রোপ্যাথিটা কি জিনিস এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো কলিস ফ্র্যাকচারের মোস্ট ইম্পর্টেন্ট যে ইয়েটা হচ্ছে ম্যালইউনিয়ন এবং ডিফর্মিটি আর রাপচার অফ দ্য এক্সটেনসর পলিসিস লঙ্গাস আর সুডেক্স আর্থ্রোপ্যাথি। কলিস ফ্র্যাকচার হয়েছে, দেখা গেল যে সে ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে, এলবো স্টিফ হয়ে গেছে। এটা যে মেকানিজম এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সুডেক্স আর্থ্রোপ্যাথি।
আচ্ছা। এখন আসো ডিস্টাল রেডিয়াসের ফ্র্যাকচারের ভিতরে আর ২ টা মোস্ট ইম্পোর্টেন্ট ফ্র্যাকচার আছে। এই কলিজ এবং স্মিথ। কলিজ এবং স্মিথ ফ্র্যাকচার যেটা, এটা ছিল কিন্তু এক্সট্রা আর্টিকুলার। আর্টিকুলার মানে জয়েন্টকে কিন্তু ইনভলভ করে নাই। কিন্তু আর ২ টা ফ্র্যাকচার যেটা ডর্সাল বাটন এবং ভোলার বাটন, এটা কিন্তু জয়েন্টকে ইনভলভ করছে। এই যে দেখো একটা ফ্র্যাকচার হচ্ছে, এখানে কিন্তু এটাকে ডর্সাল বাটন ফ্র্যাকচার বলা হয়। ডর্সাল বাটন ফ্র্যাকচার। ডিসলোকেশন is the most striking X-ray finding. Dislocation. দেখো এই কার্পো এই রেডিও কার্পাল যে ইয়েটা জয়েন্ট, এটা কিন্তু ডিসপ্লেসড হয়ে গেছে, পিছনের দিকে সরে আসছে। থাকার কথা ছিল এইখানে এই লেভেলে, কিন্তু সরে আসছে পিছনের দিকে। এক্স-রে তে যখনই এরকম দেখবা তখনই বুঝতে হবে যে আমাদের কি হইছে, ইনভলভমেন্ট অফ দ্য জয়েন্ট। দি avulse fragment is usually small. এটা কিন্তু খুব ছোট একটা ফ্র্যাগমেন্ট। ট্রিটমেন্ট ইজ অলওয়েজ ওপেন ডিডাকশন। এটা ট্রিটমেন্ট কিন্তু আর প্লাস্টার দিয়ে হবে না। যখনই আমরা কমন যে একটা থিওরি আমরা জানছি, কি থিওরি? যখনই কোনো আর্টিকুলার সারফেস ইনভলভমেন্ট হবে তখন এটা কি করব? প্লাস্টারে আর হবে না। এটা কি ট্রিটমেন্ট? ওপেন ডিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন। তো এইরকম যখন হবে ডর্সাল বাটন ফ্র্যাকচার, অবশ্যই এটাকে ওপেন ডিডাকশন করতে হবে। আমি ছবি দেখাচ্ছি কিভাবে এটা ফিক্সেশন করা হয়েছে পরে। এটা ডর্সাল বাটন ফ্র্যাকচার। আর আরেকটা হচ্ছে ভোলার বাটন ফ্র্যাকচার। বুঝতে পারছো? ভোলার বাটনটা আমি দেখাচ্ছি। ভোলার বাটন, দিস ওয়ান ইজ ওয়ান ইজ দ্য ভোলার বাটন। এটা কিন্তু ওটা ছিল পিছনের দিকে। আর এটা ডিসপ্লেসড হয়ে গেছে ভোলার সারফেস বা সামনের দিকে, যে দেখো। এই লিগামেন্টটাকে ওইটাকে টেনে নিয়ে চলে গেছে, ডিসপ্লেস করে ফেলছে। দি স্ট্রং ভোলার রেডিও কার্পাল লিগামেন্ট অ্যাভালস দ্য ভোলার লিপ অফ দ্য রেডিয়াস। এই রেডিয়াসকে নিয়ে দেখো সরে আসছে এদিকে। ঠিক আছে? তো এইটা ট্রিটমেন্ট কি হবে? তাহলে ২ টা, একটা দেখো ওই যে ২ টা, একটা হচ্ছে ডর্সাল আর একটা হচ্ছে ভোলার বাটন ফ্র্যাকচার। এটাকে কিন্তু কলিজ এবং স্মিথ বলা যাবে না। কলিজ এবং স্মিথ ছিল এক্সট্রা আর্টিকুলার। আর ভোলার এবং ডর্সাল বাটন যেটা, এটা ইন্ট্রা আর্টিকুলার। এটা হচ্ছে ডর্সাল বাটন, এটা ভোলার বাটন। দেখো ট্রিটমেন্ট দিছে, প্লেট স্ক্রু লাগাই দিছে। প্লেট স্ক্রু যদি তুমি না লাগাও, এই লিগামেন্টের যে টান, এই লিগামেন্টের টানে এটা ডিসপ্লেস করে ফেলবে। এটা জায়গায় থাকবে না প্লাস্টারে। এই যে রেডিও কার্পাল যে লিগামেন্ট আছে না, এটা এমন ভাবে এটাকে টেনে নিয়ে আসছে যেটাকে তুমি জায়গায় রাখতে পারবে না। জায়গায় রাখার উপায় কি? ওপেন রিডাকশন করে তোমার কি করতে হবে? এইরকম একটা প্লেট স্ক্রু দিয়ে দিবা। এইরকম প্লেট স্ক্রু দিয়ে দিলে এটা জায়গায় থাকবে। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট ফ্র্যাকচার কিন্তু এগুলা। অনেক বেশি জানা দরকার নাই, কিন্তু এগুলা একটু অল্প অল্প কথা জানা লাগবে। ওই যে দেখো, এই যে ডর্সাল বাটন ফ্র্যাকচার, এখানেও দেখো প্লেট স্ক্রু দিয়ে দিচ্ছে। বোলার বাটন এটা। প্লেট স্ক্রু দিয়ে দিচ্ছে। প্লেট স্ক্রু। তাহলে আমার ডিস্টাল রেডিয়াসে আমরা কয় ধরনের ইম্পর্টেন্ট ফ্র্যাকচার পাইলাম? একটা হচ্ছে কলিজ ফ্র্যাকচার, যেটা ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার, ডিস্টাল রেডিয়াস। আর একটা হচ্ছে স্মিথ ফ্র্যাকচার, যেটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট, এক্সট্রা আর্টিকুলার। আর আর ২ টা হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার, একটা হচ্ছে ভোলার বাটন, একটা ডর্সাল বাটন। কলিজ এবং স্মিথ ফ্র্যাকচার মোস্ট অফ দ্য কেস কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিন্তু ভোলার এবং বাটন ফ্র্যাকচার যেটা, সেটা অলওয়েজ অপারেটিভ ট্রিটমেন্ট, প্লেট স্ক্রু। এখন আসো ফ্র্যাকচার বোথ বোনস অফ দ্য ফোরআর্ম। ২ টা যদি ভেঙে যায়, ২ টা হাড্ডি যদি ভেঙে যায়, চিলড্রেনের ক্ষেত্রে ইউজুয়ালি গ্রিন স্টিক ফ্র্যাকচার হয়। গ্রিন স্টিক ফ্র্যাকচার কি? গ্রিন স্টিক কাকে বলে? বাঁশের কুঞ্চি, নাকি? বাঁশের কুঞ্চি। তুমি যদি ভাঙতে যাও, কি হবে? ভাঙবে? একটা কর্টেক্স একটা সাইড ফ্র্যাকচার হয়ে যাবে, আরেকটা সাইড কিন্তু ভাঙবে না। তো বাচ্চাদের পেরিস্টেম ঠিক থাকে। তাদের কিন্তু যখন ডবল বোন ফ্র্যাকচার হয়, ওই পুরাটা ফ্র্যাকচার হয় না, গ্রিন স্টিক ফ্র্যাকচার হয়।
তখন কি হয়? গ্রিন স্টিক ফ্র্যাকচার হওয়ার কারণে ওইটা বাঁকায় যায়। তুমি যদি কারেকশন না করে অন্য কর্টেক্স যদি ফ্র্যাকচার না করে, এটা অলওয়েজ কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটার কোনো অপারেশন লাগে না। কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট হওয়ার আগে তোমাকে অবশ্যই ক্লোজ রিডাকশন করে অন্য কর্টেক্স, একটা কর্টেক্স তো ভাঙছে, আরেকটা কর্টেক্স ভাঙে নাই। ওই কর্টেক্সকে ভেঙে দিতে হবে। দিয়ে সমান করে দিতে হবে। তাই যদি না দাও, তাহলে কি হবে? এটা ডিফর্মিটি ডেভেলপ করবে। আস্তে, 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 আস্তে বাচ্চা বাড়তে থাকবে, হাত বাঁকা হতে থাকবে। তখন ওই প্রোনেশন, সুপাইনেশন এগুলো করতে পারবে না। বুঝতে পারছো? এইজন্য এই জায়গায় মজার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের ট্রিটমেন্ট করতে গেলে ডবল বোন ফ্র্যাকচার এটাকে আগে ফ্র্যাকচার করে নিতে হবে। অর্ধেক থাকলে ফুল ফ্র্যাকচার করে তারপরে তোমার প্লাস্টার দিতে হবে। নাইতো যদি একটা কর্টেক্স ফ্র্যাকচার আরেকটা কর্টেক্স যদি ইনট্যাক্ট থাকে, তাহলে ডিফর্মিটি ডেভেলপ করবে, সে পরবর্তীতে আর ম্যালইউনিয়ন হবে, সুপাইনেশন প্রোনেশন করতে পারবে না। বুঝতে পারছো? এজন্য বাচ্চাদের ক্ষেত্রে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যা মাঝে, মাঝে এটাকে আমরা কনজারভেটিভ করি, ক্লোজ রিডাকশন এবং প্লাস্টার ফিক্সেশন। মোস্ট অফ দ্যা কেস ক্ষেত্রে মোস্ট অফ দ্যা কেস আমরা কি করি? অ্যাডাল্টের ওয়ারিপ করা লাগে। এরকম প্লেট স্ক্রু বসাই দেয়া লাগে। মোস্ট অফ দ্যা কেস প্লেট স্ক্রু। ঠিক আছে? ডবল বোন ফ্র্যাকচার হলে। তাহলে এখানে আমার ইম্পোর্টেন্ট যে জিনিস জানার বিষয় হলো যে, বাচ্চাদের হলে অবশ্যই এটা গ্রিন স্টিক ফ্র্যাকচার হয়, ২ টা কর্টেক্সই ভাঙে না। তো আমরা কি করি? এটা ক্লোজ রিডাকশন করে আরেকটা কর্টেক্সকে ভেঙে দেই। দিয়ে তারপরে প্লাস্টার দিই। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কনজারভেটিভ করি, প্লাস্টার দিয়ে হয়। আবার অধিকাংশ ক্ষেত্রে ট্রিটমেন্টটা প্লেট স্ক্রু লাগে। যেমন এই বোনস, এটা জায়গায় থাকবে না। এই দেখো এখানে প্লেট স্ক্রু লাগাইছে, প্লেট স্ক্রু। হ্যাঁ? এই যে প্লেট স্ক্রু লাগাইছে। ঠিক আছে? প্লেট স্ক্রু লাগাইছে। অন্যান্য অপশনও আছে, যে দেখো ইয়ে ওয়্যার ঢুকাই দিছে ভিতর দিয়ে। সম্ভবত এটার একটু অল্প বয়স্ক বাচ্চা হবে। হ্যাঁ? এটা আবার ইন্ট্রামেডুলারি, এটা আবার ইয়ে ঢুকাই দিছে একটা রড। হ্যাঁ? রড ঢুকাই দিছে। এখন আসো ফ্র্যাকচার অলিক্রোনাল। এর একটা ইম্পোর্টেন্ট ফ্র্যাকচার। এটাও যেহেতু ইন্ট্রা-আর্টিকুলার ফ্র্যাকচার, মোস্ট অফ দ্যা কেসে তোমার যদি বেশি ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে তুমি প্লাস্টার দিয়ে এটা ট্রিটমেন্ট করতে পারো। খুব বেশি ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে তোমার এই যে দেখো, যেমন এটা কিন্তু অনেক বেশি ডিসপ্লেসমেন্ট অলিক্রোনাল ফ্র্যাকচারে। সেই ক্ষেত্রে আমরা কি করি? দেখো আমাদের অপশন অনেকগুলো আছে। একটা হচ্ছে এই যে মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং করছে। এখানে ওয়্যার দিছে, আর এইখানে ওয়্যার, আর এইখানে কে ওয়্যার। মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং। এটা স্ক্রু ঢুকাই দিছে। স্ক্রু ওয়্যার এবং স্ক্রু। আর এইখানে দেখো প্লেট লাগাইছে। কমিউটেড বেশি প্লেট লাগাইছে। এটা অলিক্রোনাল ফ্র্যাকচার। আরেকটা হচ্ছে ফ্র্যাকচার রেডিয়াল হেড। এটা একটা ইম্পর্টেন্ট ফ্র্যাকচার। রেডিয়াল হেড ফ্র্যাকচার দেখো। ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার। হুম? ট্রিটমেন্ট হচ্ছে লার্জ ফ্র্যাগমেন্ট হলে, যদি ফ্র্যাগমেন্টটা লার্জ হয়, বড় হয়, তাহলে এটা ফিক্সড করে দেওয়া হয়। আর কমিউনেটেড ফ্র্যাকচার হইলে সাধারণত আমরা রেডিয়াল হেডটাকে কেটে ফেলে দিই। রেডিয়াল হেড কেটে ফেলে দিই, অথবা কি করি? কেটে ফেলে দিয়ে একটা পোস্টেসিস বসাই দেই। এই যে দেখো ছবিতে দেখো, পোস্টেসিস বসাই দেই। যেমন এই ক্ষেত্রে তোমার একটু ফিক্সড করে দিতে পারি। এইটার এই ফ্র্যাগমেন্টটা আমরাও এটাও ফিক্স করে দিতে পারি। এইরকম যদি কম্বিনেশন হয় রেডিয়াল হেড, অনেকগুলো টুকরা হয়ে গেছে। তখন এটাকে তুমি ২ টা অপশন আছে। একটা হচ্ছে পুরাটাই এক্সিশন করে ফেলে দিলা। আরেকটা হচ্ছে আর্থোপ্লাস্টি, এক্সিশন করে এই যে দেখো একটা আরেকটা মেটালিক একটা হেড লাগাই দিছে। এই অপশন গুলো আছে রেডিয়াল হেডে। এখন আসো স্কাপয়েড ফ্র্যাকচার। দিস ইজ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ফ্র্যাকচার। ছোট্ট বোনস, কিন্তু অত্যন্ত ইম্পোর্টেন্ট ফ্র্যাকচার। ডিউ টু ইটস ভাস্কুলারিটি, আমরা জানি রেট্রোগ্রেড ভাস্কুলারিটি হয় এই বোনস এর যে ইয়েটা, ব্লাড সাপ্লাইটা, এটা যদি তোমরা যারা বেশি ইন্টারেস্টেড, এর ব্লাড সাপ্লাই অফ দা স্কাপয়েডটা একটু জানবা কিভাবে, মানে কোন দিক থেকে ইয়ে আসে। তো মোস্ট অফ দা কেসে হয় কি, এই ফ্র্যাকচারটা হওয়ার কারণে মানে একটা ফ্র্যাগমেন্ট অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যায়, ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যাওয়ার কারণে। এই জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকচার। মে বি ইম্প্যাক্টেড নট ইভিডেন্ট আর্লি ইন দ্য এক্স-রে। আর এটা মজার ব্যাপার হচ্ছে, প্রথমেই যে ব্যথা নিয়ে আসলো, তখন তুমি এক্স-রে করলে কিছু দেখা যাবে না। কিন্তু ১ সপ্তাহ পরে যখন তুমি একটা এক্স-রে করবা, নেক্রোসিস হয়ে যাবে ফ্র্যাকচার সাইডে, তখন দেখবা যে গ্যাপ হয়ে গেছে, তখন বোঝা যাচ্ছে। এজন্য ইনিশিয়াল এক্স-রে তে বোঝা যায় না অনেক সময়। ক্লিনিক্যালি ম্যাক্সিমাম টেন্ডারনেস ইন অ্যানাটমিক্যাল স্নাপ বক্স।
স্কাপুলাটা থাকে অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের নিচে। ঠিক আছে? অ্যান্ড কমপ্লিকেশন হচ্ছে নন ইউনিয়ন অ্যান্ড এভিএন অফ দ্য প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট। প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট নন ইউনিয়ন হয়ে যায়। কারণ হচ্ছে এটা ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যায়। হ্যাঁ? রেট্রোগ্রেড ব্লাড সাপ্লাই এটা। আর ট্রিটমেন্ট হচ্ছে যদি হয় ট্রিটমেন্ট আমরা যদি একদম নন ডিসপ্লেস থাকে সেই ক্ষেত্রে আমরা থাম স্পাইকা দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করি। আর যদি ডিসপ্লেসড হয়ে যায় এবং যদি নন ইউনিয়ন ডেভেলপ করতে থাকে তাহলে ইন্টারনাল ফিক্সেশন এন্ড বোন গ্রাফট। এখানে বোন গ্রাফট দিয়ে দিই। ভিতরে বোন গ্রাফট দিয়ে একটা স্ক্রু দিয়ে হারবার্ড স্ক্রু বলে। স্ক্রুটার নাম কি? হারবার্ড স্ক্রু। হারবার্ড স্ক্রু দিয়ে এটাকে ফিক্স করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট ফ্র্যাকচার আছে ব্যানেট ফ্র্যাকচার। ব্যানেট ফ্র্যাকচার হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল ফ্র্যাকচার, যেটা বেজ অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল ফ্র্যাকচার ডিসলোকেশন, যেটা ওইটা হচ্ছে ব্যানেট ফ্র্যাকচার। usually needs internal fixation by KOR. KOR দিয়ে এটা ফিক্সড করে। থ্যাংক ইউ। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এবং বুঝতে সমস্যা হয়েছে কিনা বলো। শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার শোনা যায়। শোনা যায়? অডিয়েবল? জি স্যার। শুনতে পাচ্ছ তাই তো? তোমরা মানে এটা বুঝতে পারছো কিনা? ইম্পর্টেন্ট যে ফ্র্যাকচার গুলা সব তো একই হাতে ডিসকাস করা যায় না। ইম্পর্টেন্ট গুলো আমি বললাম। এখন ইয়েস তোমাদের স্যার। এইটার ভিতরে কোনো কোয়েরি আছে কিনা এই এর ভিতরে? বিশেষ করে আমি যেমন তোমাদের বললাম যে এটা পরীক্ষার ভিতরে কিন্তু এগুলাই থাকবে। যেমন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অ্যাডাল্টের থাকতে পারে, বাচ্চাদেরও থাকতে পারে। তারপরে গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন, আবার ডিস্টালে তোমার পলিশ ফ্র্যাকচার, স্মিথ ফ্র্যাকচার, ভোলার বাটন, ডর্সাল বাটন ফ্র্যাকচার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্র্যাকচার। খুব অল্প জিনিস। কিন্তু এটা তুমি যদি একটু ব্রেনে রাখো তাহলে কিন্তু আর ভোলার কথা না এটা। এবং খুব বেশি জিজ্ঞাসা করা হয় না। খুব ব্রজ কথাবার্তা জিজ্ঞেস করা হয়। যে কথাগুলো বললাম। হুম? এক্স-রে ফাইন্ডিং দেখে তোমাকে চিনতে হবে ফ্র্যাকচার গুলো। পলিশ ফ্র্যাকচার অবশ্যই তোমাকে আইডেন্টিফাই করতে হবে ভোলার বাটন থেকে বা ডর্সাল বাটন থেকে। একটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার, একটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। স্মিথ ফ্র্যাকচার আর পলিশ ফ্র্যাকচারের মধ্যে তোমাকে পার্থক্য জানতে হবে। বুঝছো না? মন্টেজিয়া কোনটা, গ্যালিয়াজি কোনটা, এগুলোরও পার্থক্য জানতে হবে। সুপ্রাকন্ডাইলার বিশেষ করে কমপ্লিকেশন কি হয়, হ্যাঁ, এগুলো অবশ্যই জানা লাগবে। ঠিক আছে? কোয়েরি আছে কোনো? বুঝতে পারছো? হ্যালো? জি স্যার বোঝা গেছে। কারো মনে হয় কোশ্চেন নাই স্যার। থ্যাংক ইউ। তাহলে নেক্সট দেখা হবে বোধহয় আগামীকাল না পরশুদিন আবার আমার ক্লাস আছে। আমি তোমাদের অস্টিওপোরোসিস এবং রিকেটস, এটা খুবই ইম্পর্টেন্ট। রিকেটসটা বিশেষ করে অনেক কিছুই তোমাদের মানে আফসা আফসা ধারণা। বিশেষ করে আমি দেখছি যে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট এরাও অনেক কিছু বোঝে না। বিশেষ করে এটা মেকানিজম কিভাবে হচ্ছে রিকেটসটা, কেন হচ্ছে? বিশেষ করে তোমার যে রেগুলেশন অফ দা হরমোনাল রেগুলেশন যেটা বোনস এর, এটা জানা খুবই জরুরি। রিকেটস এবং অস্টিওপোরোসিস আমি নেক্সট ক্লাসে নিব। ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ করি, হ্যাঁ? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।